নমস্কার। আমাদের আজকের গল্প রাহুল মজুমদারের মিল্টনগঞ্জের শিলটন সাহেব। ট্রেন থেকে নেমেই ভালো লেগে গেল জায়গাটা। বিনয় ঠিকই বলেছিল, ছোট্ট একফালি প্ল্যাটফর্ম সর্বস্ব স্টেশনের গা ঘেঁষেই উঠে গেছে সবুজ টিলা। স্টেশনকে ঘিরে শাল পিয়াল মহুয়ার জঙ্গল। এই শীতের সকাল 9টাতেও কুয়াশার মাফলার জড়ানো তার সমস্ত গায়ে। সমস্ত জায়গাটা জুড়ে এক আশ্চর্য আলস্য বিছিয়ে রয়েছে। উলের টুপিটা টেনে নামিয়ে কানটা ঢেকে নিলাম, তারপর পা বাড়ালাম বাইরের দিকে। সেখানে একটা টাঙা দাঁড়িয়ে রয়েছে, বোধহয় মিল্টনগঞ্জের একমাত্র টাঙা। যাত্রী দেখেও টাঙাওয়ালার কোনো ব্যস্ততা চোখে পড়ল না, শুধু জিজ্ঞাসু চোখ তুলে তাকালো। কাছে গিয়ে বললাম, টেরি সাহেবের বাংলো চেনো? টাঙাওয়ালা একগাল হেসে বলল, হ্যাঁ বাবু, 10 টাকা লাগবে। মনটা এত খুশি ছিল যে দরদাম করলাম না। টাঙাওয়ালাই আমার সুটকেসটা তুলে দিল টাঙায়। আমি বসতেই ও ঘোড়াকে বলল, চল ধান্য। ধান্য? আমি বিস্মিত হলাম। হ্যাঁ বাবু, ধান্য। টাঙাওয়ালার জবাব, বাবু শোলে দেখেননি? বসন্তীর ঘড়ির নাম তো ধান্যই ছিল। এ কি সেই ধান্য নাকি? আমার কৌতূহলী প্রশ্ন শুনে টাঙাওয়ালা হেসে উঠল। না না বাবু, শোলে ফিল্ম দেখে আমার ঘড়ির এই নাম রেখেছি। বড়িয়া নাম না রে ধান্য। ধান্য নাক দিয়ে ফর শব্দ করে বোধহয় সমর্থন জানালো। বাবু, পুরা মিল্টনগঞ্জে ধান্য বীরুকে সবাই চিনে। তোমার নাম বুঝি বীরু? হেসে ফেললাম আমি। হ্যাঁ বাবু, বীরেন মাহাতো। আমার বেশ ভালো লেগে গেল বীরেন ওরফে বীরুকে। সহজ গতিতে পিচ রাস্তা ধরে চলেছে টাঙা। দুপাশের গাছপালার ফাঁক দিয়ে সকালের মিঠে রোদ মাঝে মধ্যে এসে আদরের হাত বুলিয়ে দিচ্ছে। পাখিদের মিষ্টি ডাক ছাড়া শব্দ বলতে ঘোড়ার খুঁটের খটখট আর তার গলায় বাঁধা ঘণ্টির ঝুমঝুম। একটা জায়গায় এসে হঠাৎ ডান দিকে পড়ল খোলা ঢেউ খেলানো প্রান্তর। একটা মেঠো পথ একটু এঁকে বেঁকে একটা টিলাকে বের দিয়ে কোথায় যেন চলে গেছে। বীরুর টাঙা সেই পথে নেমে পড়ল। টিলাটাকে বের দিতেই চোখে পড়ল গাছপালার ফাঁকে ফাঁকে 2-4টে বাড়িঘর, সবগুলোই প্রায় পুরনো আমলের বাংলো। এরকমই এক বাংলোর সামনে এসে থামলো টাঙা। বীরু হাঁক দিল, বুধান হো বুধান। বাংলোর পাশ থেকে বেরিয়ে এলো একজন, পরনে প্যান্ট শার্ট, গায়ে চাদর। এসেই একটা নমস্কার ঠুকলো। টাঙা থেকে নেমে বললাম, তোমার বাবুর বন্ধু আমি, কদিন থাকবো এখানে। বুধন তার ঝকঝকে সাদা দাঁত মেলে হাসলো, বলল, জানি বাবু। তারপর টাঙা থেকে সুটকেসটা নামিয়ে নিল। বাংলো থেকে এগোতে এগোতে বলল, আপনি এই রোদে আরাম করুন, আমি চালিয়ে আসছি। তারপর গলা তুলে বীরুকে উদ্দেশ্য করে বলল, এ বীরু, চা খেয়ে যাস। ইংরেজ আমলের বাংলো, কাঠ পাথরে তৈরি। সামনে অনেকটা খোলা জায়গা, সেখানে মরশুমি ফুলের বাগান। বেশ কয়েকটা বড় গাছও রয়েছে। পাখিরা নির্ভয়ে সেখানে উড়ে বেড়াচ্ছে, জমি থেকে খুঁটে খাচ্ছে। উঠোনে একটা বেতের টেবিল আর গোটা 3 চেয়ার পাতা ছিল, তারই একটায় গা এলিয়ে বসলাম। বীরু বুধানের সঙ্গে বোধহয় রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই টি পটে করে চা, আলাদা দুধ আর চিনি ট্রেতে সাজিয়ে নিয়ে চলে এলো। ওর পেছনে বীরু, হাতে একটা প্লেটে ডাবল ডিমের অমলেট। বিনয় অবশ্য বলেছিল বোধনরা বংশ পরম্পরায় এই বাড়ির কেয়ারটেকার। এই বাংলোর বয়স প্রায় 100 বছর। সাহেবরা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় বিনয়ের ঠাকুরদা এই বাড়িটা প্রায় জলের দরে কিনে নেন। আগে বছরে 2 বার ওরা আসতেন এখানে, তারপর যা হয় ধীরে ধীরে আসা কমে গেল। এখন 2-3 বছরে হয়তো একবার আসে বিনয়রা, আর আসে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছুটি কাটাতে, এই যেমন আমি এসেছি। বীরু টাকা নিয়ে চলে গেল। আমি বুধনকে নিয়ে বাংলোয় পা রাখলাম। 3 ধাপ কাঠের সিঁড়ি পেরিয়ে চওড়া বারান্দা, তারপর বিশাল উঁচু একটা কাঠের দরজার উপরে বিশাল এক হলঘর। এক সেট সোফা, সেন্টার টেবিল, এছাড়াও গোটা 6
পুরনো আমলের চেয়ার, একপাশে ফায়ার প্লেসের ম্যান্টেল পিসের ওপর টাঙানো একটা পুরনো আমলের অয়েল পেন্টিং, বিদেশি ল্যান্ডস্কেপ। হলের দুপাশে দুটো বেডরুম, বাদিকের কোণা ঘেঁষে আরেকটা ঘর, স্টাডি। সদর দরজার উল্টো দিকে আরেকটা দরজা, ইংরাজি এল অক্ষরের মতো টানা, ঢাকা বারান্দা ধরে সারি সারি ঘর, কোনোটা রান্নাঘর, কোনোটা সার্ভেন্টস কোয়ার্টার, কোনোটা বা স্টোররুম। পিছনে সবজির বাগান আর কুয়োতলা। বুধন আমার ব্যবস্থা করেছিল বাঁ দিকের বেডরুমে। বিশাল ঘর, 4 জন শুতে পারে এমন খাট, পালঙ্ক বলাই ভালো। ড্রেসিং টেবিল, রাইটিং টেবিল, বেডসাইড টেবিল, আকাশ ছোঁয়া সিলিং, দেয়াল জোড়া আলমারি, লাগোয়া বাথরুম, তাতে কোমোড, বাথটব, এলাহি ব্যবস্থা। বড় বড় দুটো পর্দা সরানো জানলা আর গোল স্কাইলাইট দিয়ে আলো ঝাঁপিয়ে পড়ছে। মুগ্ধ হয়ে গেলাম। এখানে অন্তত একটা সপ্তাহ থাকতেই হবে। দুপুরে বুধনের দেওয়া গরম জলে স্নান করে তার রান্নার ডাল, ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডিমের ডালনা আর চাটনি দিয়ে পেট পুড়ে খেয়ে বিছানায় গা এলাতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। কলকাতার হই হট্টগোল আর ধুলো ধোয়া যেন স্বপ্ন মনে হতে লাগলো। ঘুম ভাঙল বুধনের ডাকে। টেবিলের উপর চায়ের সরঞ্জাম আর পরোটা, আলু ভাজা। আশ্চর্য হয়ে অনুভব করলাম দিব্যি খিদেও পেয়েছে। সূর্য তখন পশ্চিমে হেলেছে। জায়গাটাকে পায়ে হেঁটে দেখব বলে সোয়েটারটা গলিয়ে বেরিয়ে পড়লাম। বুধন বলল তাড়াতাড়ি ফিরতে, কারণ এখানে অন্ধকার তাড়াতাড়ি নামে আর ইলেকট্রিসিটি না থাকায় রাস্তাঘাটে কোনো আলো নেই। বাড়ির সামনের পথটা ধরেই চললাম। বাড়িগুলো বেশ দূরে দূরে, প্রায় সবটাই তালাবন্ধ। বেশ খানিকটা যাওয়ার পর খানিকটা খোলা জায়গা চোখে পড়ল। 2-4টে গরু চড়ছে। একটু দূরে একটা জঙ্গলের মতো। সেখানে একটা গির্জার চূড়ও দেখা গেল। কৌতূহল হলো, পা বাড়ালাম। কাছে গিয়ে বুঝতে অসুবিধা হলো না যে গির্জাটা পরিত্যক্ত। চারিদিকে ঝোপ জঙ্গল গজিয়ে গেছে। দুহাতে সেগুলো সরিয়ে একেবারে গির্জার সামনে গিয়ে পড়লাম। গির্জার সারা গায়ে কালের ছাপ। দেয়ালের পলেস্তারা খসে পড়ে ভেতরের পাথরগুলো কালচে দাঁত মেলে অসন্তোষ জানাচ্ছে। দরজা জানলার জায়গায় কালো গহ্বর। গাটা কেমন শিরশির করে উঠল। হঠাৎ কেমন অস্বস্তি বোধ হতে লাগলো। মনে হতে লাগলো কে যেন আমার ওপর নজর রাখছে, যদিও এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আলো যেন হঠাৎই খুব কমে এলো। এখানে জঙ্গলটা বেশ ঘন, তার জন্যও হতে পারে। আমি আর দাঁড়ালাম না, জোরে পা চালিয়ে ফেরার পথ ধরলাম। বাড়িতে ফিরতে ফিরতে অন্ধকার নেমে এলো। বুধন একটা টর্চ হাতে দাঁড়িয়ে একটু ধমকের সুরেই যেন বলল, এত দেরি করবেন না বাবু। ঘরে আলো দিয়ে গেছে বুধন, আর এক দফা চা, সঙ্গে গরম পেঁয়াজি। আমি সঙ্গে আনা বইগুলোর একটা খুলে বসলাম। আশ্চর্য, মন থেকে কিছুতেই ওই গির্জাটাকে মুছে ফেলতে পারছি না। নতুন অচেনা পরিবেশ, অমন জঙ্গলে পরিবেশে পরিত্যক্ত ভাঙাচোরা গির্জা একটা অস্বস্তিকর ছাপ ফেলেছে আমার মনে। রাত্রে মুরগির ঝোল দিয়ে গরম গরম রুটি খেতে অবশ্য সেই ছাপটা অনেকটাই মুছে গেল। রাত্রে লেপ মুড়ি দিয়ে ঘুমালামও দিব্যি। ঘুম ভাঙল পাখি আর বুধনের ডাকে। বেডটি নিয়ে এসেছে। ওহ, এত আরামও জীবনে আছে। সকালের জলখাবার খেয়ে বাইরে রোদ্দুরে বসেছি। বীরু তার টাঙা নিয়ে হাজির। বলল, বাবু, একটু দূরে একটা সুন্দর ঝর্ণা আছে, দেখবেন? ভাবলাম বসে থেকেই বা কি করবো, ঘুরেই আসি। জিজ্ঞাসা করলাম, কত দূর, কতক্ষণ লাগবে? বীরু জবাব দিল, তা বাবু 5-6 কিলোমিটার হবে। দুপুরের আগেই ফিরে আসবেন। বুধনকে বলে চেপে বসলাম টাঙায়। টাঙা চলতে শুরু করলো। বীরুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কি কেউ থাকে না? না বাবু। ও জবাব দিল, এদিককার বাড়িগুলো ফাঁকাই থাকে বছরের বেশিরভাগ সময়। মিল্টনগঞ্জ বাজার এখান থেকে 2 কিলোমিটার দূরে। ওইখানে কিছু লোকের বাস আছে,
চারদিকে এত পাহাড় ঝর্ণা, এখানে কত ভালো টুরিস্ট স্পট হতে পারে, কারো কোনো নজরই নেই। ওর সঙ্গে একমত হলাম আমি। টাঙা চলতে চলতে সেই ফাঁকা জায়গাটায় পৌঁছালো। চোখে পড়ল গির্জার চূড়োটা। ওটাকে দেখিয়ে বললাম, গির্জাটার এরকম দশা কেন? কেউ দেখাশোনা করে না? কে করবে বাবু, সাহেবরা তো সব ভেগে গেল, যে কটা ছিল মরে হেজে গেছে। দু একটা ওই বুড়ো হাবড়া অবশ্য এখনো চোখে পড়ে বাজারে, কি তাদের দেমাক এখনো। বীরুর অশ্রদ্ধ জবাব। আরো কিছুক্ষণ চলার পর গাছপালার মাঝে বেশ কিছু বাড়িঘর চোখে পড়ল। বুঝলাম ওটাই মিল্টনগঞ্জ বাজার, নেহাতি গেঁয়ো বাজার। মাটিতে বসে তরি তরকারি বিক্রি করছে কিছু লোক, আর তাদের ঘিরে কিছু লোকজন। দোকান বলতে একটা মুদিখানা, একটা সাইকেল সারাবার দোকান, আর একটা চায়ের দোকান। সবই মাটির বাড়ি আর খড়ের চালা। আশেপাশের বাড়িগুলোও তাই, শুধু দু তিনটে পাকা বাড়ি চোখে পড়ল। চায়ের দোকানটাই যে জমজমাট। সমস্ত জায়গা জুড়ে আলস্য বিছানো, কারো কোনো তাড়া আছে বলে মনে হয় না। টাঙা দেখে কয়েকজন হাসলো, হাত নাড়ল। বীরু না ধান্য, কার উদ্দেশ্যে কে জানে। এবার পুরো জঙ্গল, শাল, মহুয়া, কেঁদ জড়াজড়ি করে দাঁড়িয়ে রোদ মাখছে। আরো আধ ঘন্টা টাঙা চলার পর জলের শব্দ কানে এলো। ধীরে ধীরে সে শব্দ বাড়ল। মিনিট 10 পরে দাঁড়িয়ে পড়ল টাঙা। বীরু বলল, এবার বাবু টুকু হাঁটতে হবে। 4-5 মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম ঝর্ণার সামনে। জলপ্রপাত নয়, নেহাতি ঝর্ণা, কিন্তু কি তার সৌন্দর্য! ধাপে ধাপে যেন নাচতে নাচতে নেমে এসেছে। নিচে একটা কুণ্ড মতো তৈরি হয়েছে, আর তার এক পাশ দিয়ে একটা জলধারা বেরিয়ে হারিয়ে গেছে বনের মধ্যে। গাছপালা ভেদ করে সূর্যের কিরণ তেরচা হয়ে জলের উপর যেখানে যেখানে পড়েছে, সেখানে হাজারো হীরের ঝকমকি। আফসোস হলো ক্যামেরা আনিনি বলে। কতক্ষণ বসেছিলাম ঠিক জানি না। বীরু বলল, চলুন সাব, এবার ফিরতে হবে, দেরি হলে বুধন আমার জান খেয়ে নিবে। ফেরার পথে ওই গির্জাটায় যাবার ইচ্ছা প্রকাশ করতেই হাঁ হাঁ করে উঠল বীরু। আরে না না সাব, ওখানে যাবেন না, ওর পিছে সব সাহেব মেমদের কবর আছে, সব ভূত হয়ে ওখানে ঘুরে ফিরে, গেলেই একদম। বাক্য শেষ করলো না বীরু, টাঙার স্পিড বাড়িয়ে দিল। বিকেল হতেই আমার মনটা কেমন ছটফট করতে থাকলো। গির্জাটা যেন আমাকে চুম্বকের মতো টানতে লাগলো। বিকেলের জল খাবার খেয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরোবার সময় টর্চটা পকেটে ঢুকিয়ে নিলাম। গির্জার কাছে পৌঁছে ঝোপঝাড় ডিঙিয়ে চলে এলাম পিছন দিকটায়। এখন দিনের আলো আছে, ফলে কবরগুলো দেখতে অসুবিধা হলো না। প্রায় সবগুলোই ভেঙে চুরে গেছে। দু একটার ফলক অবশ্য এখনো কোনো রকমে খাড়া আছে। দেখেই বোঝা যায় বহুদিন এদিকে কেউ আসে না। এখানে রাত্রে যদি শিয়াল কুকুরও ঘোরাফেরা করে, লোকের মনে হতেই পারে ভূতের কথা। আমার মনে হলো একটু সাফসুত্র করতে পারলেই এ জায়গাটা বেশ একটা দর্শনীয় স্থান হতে পারে। 100-150 বছরের পুরনো গির্জা আর কবরখানা মানুষকে আকর্ষণ করবেই করবে। কতক্ষণ এরকম চিন্তা করেছি ঠিক বলতে পারবো না। অন্ধকার ঘিরে ধরায় সংবিত ফিরল। ফেরার পথ ধরলাম। মনে মনে ঠিক করলাম দিনের বেলা এলে যে নামধামগুলো উদ্ধার করা যায় টুকে নিয়ে যাব। কোনো কাগজে টাগজে মিল্টনগঞ্জ নিয়ে লিখতে পারলে এত সুন্দর জায়গাটার প্রচার হবে। ভাবতে ভাবতে গির্জার পাশ দিয়ে আসবার সময় একজনের সঙ্গে ধাক্কা খেতে খেতে বেঁচে গেলাম। এই সময় এখানে কেউ আসতে পারে একথা আমি কল্পনাও করিনি, ফলে বুকটা ধক করে উঠল। মুখ তুলে দেখি একজন অতি বৃদ্ধ মানুষ, কোট প্যান্ট পরা, টুপিটা হাতে ধরা। এই আধো অন্ধকারেও বুঝতে অসুবিধা হচ্ছিল না যে মানুষটা অত্যন্ত ফর্সা, সম্ভবত এখানকার মাটি আঁকড়ে পড়ে থাকা 2-1 সাহেবের একজন। সাহেব একটু ঝুঁকে বাও করে কাঁপা কাঁপা গলায় বললেন, গুড ইভিনিং ইয়াং ম্যান। আমার যেন ধরে প্রাণ ফিরে এলো। প্রত্যাভিবাদন করে বললাম, গুড ইভিনিং স্যার। তোমাকে নতুন দেখছি, চেঞ্জার।
বলতে পারেন। কিন্তু তুমি এই গ্রেভইয়ার্ডে কি করছো? ইটস নট আ প্লেস, ইটস নট আ নাইস প্লেস টু ভিজিট। পুরনো জিনিসের, পুরনো দিনের উপর আমার একটা টান আছে। তাছাড়া এর সঙ্গে অতীত যুগের ইতিহাস জড়িয়ে আছে। ইয়েস মাই বয়, প্রায় 150 বছরের ইতিহাস। মিল্টনগঞ্জের ফাউন্ডার মিল্টন ম্যাকবয় থেকে শুরু করে কতজন শুয়ে আছে এখানে। আমারও তো প্রায় সকলেই এখানে। মা, বাবা, ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, এক মামা, আমার 2 ভাই, আমাদের প্রায় গোটা পরিবারই এখানে। একটা দীর্ঘশ্বাস ফেললেন সাহেব, তারপর বললেন, মাই বয়, ইউ বেটার গো ব্যাক নাও। এই অন্ধকারে অনেক রকম বিপদ আছে। তোমার পক্ষে এখানে থাকা উচিত হবে না। আর আপনি? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল প্রশ্নটা। আমি? সাহেব বোধহয় হাসলেন। অনেক দিন ধরে আছি তো। Everybody knows me here. They won't harm me. আমি এখন আপনজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। তারপর হঠাৎই যেন মনে পড়ল, ঠিক সেভাবেই বললেন, Oh dear, I haven't introduced myself. তোমার নামও জানা হয়নি। Well, I'm Peter Shilton. আমিও পরিচয় দিলাম। সাহেব বিদায় জানিয়ে ঢুকে পড়লেন কবরখানায়। আমি টর্চ জ্বালিয়ে ফেরার পথ ধরলাম। রাতে শোবার সময় মনে হলো, যা, ভারী ভুল হয়ে গেছে। সাহেবের ঠিকানা নেওয়া হয়নি। যাকে, আগামীকাল বাজারে গিয়ে খোঁজ করলেই হবে। বিরু তো বলেছে যে 2-4 জন সাহেব রয়েছেন তারা ওখানেই থাকেন। পরদিন সকালের জলখাবার খেয়েই ঝোলায় খাতা কলম ভরে বেরিয়ে পড়লাম গির্জার উদ্দেশ্যে। দিনের আলোয় জায়গাটাকে একটুও ভয়ানক মনে হলো না। কবরখানাটাও বেশ নিরীহ মনে হলো। আমি নাম আর তারিখ লেখা ফলকের টুকরোগুলো খুঁজতে লাগলাম। প্রথমেই যেটা পেলাম সেটা ভাঙা। WYK 8th March 1898, এটুকুই শুধু পড়া যাচ্ছে। এরপর একজন জন বি চার্লসওয়ার্থ, একজন জুলি স্মিথ, একজন রজার পি ম্যাককয়, ইনি সম্ভবত মিল্টন ম্যাকবয়ের বংশধর। এরকম বেশ কিছু ফলক বা তার টুকরো পেলাম। সব থেকে পুরনোটা 1839। ওয়েদারবিও পেলাম গোটা 3। তারা সব মারা গেছেন 1853 থেকে 1943 এর মধ্যে। যে কটা কবরের ফলক এখনো দাঁড়িয়ে আছে তারই একটার গায়ে মনে হলো মিস্টার শিল্টন দাঁড়িয়ে আছেন। ওটাও তাহলে ওর কোনো পরলোকগত আত্মীয়েরই কবর হবে। ওদিকটায় ঝোপঝাড় বেশি ঠাসা, পথ করে যেতে বেশ কষ্ট হলো। কাছে পৌঁছে কিন্তু মিস্টার শিল্টনকে দেখতে পেলাম না। চলে গেলেন নাকি? যা হোক, কবরের ফলকের লেখাটা পড়লাম। পিটার এইচ শিল্টন, রেডসিয়ার, 15/6/1884 to 24/11/1946। আমি জীবনে এত জোরে এতখানি কখনো ছুটিনি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।